কি গ্রাউন্ডে সময়টা নিলেন? দেখুন, বাংলাদেশের অত্যন্ত মর্মস্পর্শী একটি ঘটনা যে একজন সাংবাদিক দম্পতি নিজ গৃহে খুন হয়ে গেলেন। এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে এই ঘটনাটি যখন ঘটে 2012 সালে 11ই ফেব্রুয়ারি 2012 তদন্তকারী কর্মকর্তার বক্তব্য অনুযায়ী রাত 2টা থেকে সকাল 7:30টার সময় যে কোনো সময়ের মধ্যেই ঘটনা ঘটতে পারে। এবং কতগুলো তথ্য আপনাদের জানা দরকার, কারণ এই মামলার অগ্রগতি প্রতিবেদন যেটা সুপ্রিম কোর্টের হাইকোর্টের একটি রিট পিটিশনের আলোকে এসেছে তার সম্পর্কে আপনাদের একটু জানা দরকার, তা না হলে অনেকে কনফিউজ হয়ে যাবে। এই মামলা যখন ঘটনা ঘটে, আমি 12 তারিখ বললেও প্রকৃতপক্ষে এটা 11 তারিখের মধ্যরাতের পরে হওয়ার কারণে, এবং আপনারা নিশ্চয়ই ঘটনাস্থল জানেন যা তাদের নিজস্ব বসত বাড়ি। ঘটনা তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করা হয় 12/2/2012 তারিখে বিকাল 4:50 সময়। এবং আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যখন কোনো থানায় মামলা হয়, মামলাটি তদন্তের জন্য প্রাথমিকভাবে কগনাইজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধের জন্য তদন্তকারী কর্মকর্তা হিসেবে থানা তদন্ত শুরু করে। থানা এই মামলাটি মাত্র 4 দিন তদন্ত করতে পেরেছেন। এরপরে মামলাটি চলে যায় ডিবির কাছে। ডিবি এই মামলাটি 2 মাস 2 দিন তদন্ত করেছে। ডিবির কাছে থাকা অবস্থায় এই হাইকোর্টের রিট পিটিশন নাম্বার 3259 অফ 2012 সালের 3259 নম্বর রিট পিটিশনের যেটার পরিপ্রেক্ষিতে আজকে যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যে প্রতিবেদনে যে বিষয়টি আপনারা বললেন সেটা সূত্রপাত। তৎকালীন সময়ে বিচারপতি জনাব এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং মাননীয় বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে 28 ফেব্রুয়ারি 2012 তারিখে এই মামলাটা ডিবি থেকে সরিয়ে নিয়ে র্যাবকে তদন্ত করতে দেন। এই তদন্ত র্যাব করে 12 বছর 6 মাস 15 দিন। খেয়াল করে দেখবেন, এই ঘটনার সময় প্রথম তদন্ত, দ্বিতীয় তদন্ত, হাইকোর্টের রায় আদেশ, যে আদেশের পরিপ্রেক্ষিতে ডিবি থেকে মামলাটি ট্রান্সফার করে র্যাবে নেওয়া হলো, এই পুরাটার সময় কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এখন আমাদের মাঝে নেই, তাদের কিছু বক্তব্য তৎকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, বিশেষ করে এই ঘটনার পরপরই সংবাদ মাধ্যম, সংবাদ কর্মীদের মাধ্যমে সারা দেশের মানুষ তাদের বক্তব্য শুনেছেন, বক্তব্য উপস্থাপন করেছেন। 12 বছর 6 মাস 15 দিন পর্যন্ত র্যাব এই মামলার তদন্ত করেছেন বলে বর্তমান তদন্তকারী যে টাস্ক ফোর্স তারা আমাকে জানিয়েছেন। এবং তাদের এই সময়কালের মধ্যে, এই টোটাল তদন্ত পিরিয়ডের মধ্যে 8 জন সন্দেহভাজন ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছে। তার মধ্যে 7 জন এখন কারাগারে আছেন। একজন জামিনে গিয়ে তিনি জামিন থেকে পলাতক হয়েছেন। সর্বশেষ টাস্ক ফোর্স এই মামলার অভিযুক্ত একজন ব্যক্তি, যার নাম হুমায়ুন, যে ওই বাড়ির দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন, আদালতের অনুমতি নিয়ে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছেন। এখানে একটা কথা মনে রাখতে হবে যে 5ই আগস্ট 2024 তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার আসার পরে ওই একই রিট পিটিশনের মধ্যে 30শে সেপ্টেম্বর 2024 তারিখে হাইকোর্টের একটি বিভাগ, একটা বেঞ্চ, স্বরাষ্ট্র সচিবকে এই মর্মে একটা নির্দেশনা দেন যেন উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিটি করে টাস্ক ফোর্স গঠন করে এটা তদন্ত করা হয়। এবং সেই মোতাবেক 28শে অক্টোবর 2024 তারিখে একটি টাস্ক ফোর্স গঠিত হয়। এবং হাইকোর্টের আদেশের মধ্যে টাস্ক ফোর্স কাকে নিয়ে হবে, টাস্ক ফোর্সে কারা কারা থাকবে তার কিন্তু নির্দেশনা ছিল না। তা সত্ত্বেও
পিবিআই প্রধানকে এই টাস্ক ফোর্সের প্রধান করে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির নিচে নয় এমন একজন কর্মকর্তা, সিআইডি এবং র্যাবের একই র্যাঙ্কের কর্মকর্তাদের সমন্বয়ে প্রথমে 4 সদস্য বিশিষ্ট একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। পরবর্তীতে এই টাস্ক ফোর্সকে 2জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। একজন হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার, আরেকজন হচ্ছেন অ্যাডিশনাল ডিআইজি র্যাঙ্কের একজন কর্মকর্তা, সুপারভাইজারি অফিসার। আপনারা জানেন যে হাইকোর্টের এই আদেশের পরে ইতিপূর্বে 2বার অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। সেটি দেওয়া হয়েছে 6 এপ্রিল 2025 তারিখে, 23 অক্টোবর 2025 তারিখে, এবং আজকে যেটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ছিল সেখানে আজকে অর্থাৎ 26/4/2026 তারিখে আজকে অগ্রগতি প্রতিবেদন দেওয়া হয়েছে। এটা হচ্ছে 3বার না, এখানে একটা পার্থক্য বুঝতে হবে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন সরকারের সময় হাইকোর্টের নির্দেশে গঠিত টাস্ক ফোর্স 3বার অগ্রগতি প্রতিবেদন দিয়েছে। তদন্তকারী এবং লোয়ার কোর্টে যে মামলা চলে সেই মামলার তদন্ত প্রতিবেদনের সঙ্গে কিন্তু এটা হচ্ছে ভিন্ন তদন্ত অগ্রগতি প্রতিবেদন। এই অগ্রগতি প্রতিবেদনটি থেকে যারা বলেছেন, যেটা আমি আদালতকে উল্লেখ করেছি এবং এটা ডকুমেন্টেড আমার সামনে আছেন, খেয়াল করে দেখবেন যে ওই সময় ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তো তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, অন্যান্য দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তি, এমনকি ওই সময় পুলিশ প্রশাসনের তদন্তকারী সংস্থা, এমনকি অন্যান্য সংস্থা, তাদের যারা দায়িত্বরত ব্যক্তি ছিলেন, আসলে তাদের কারোর কাছে এই বর্তমান টাস্ক ফোর্স কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। আমি আদালতকে সুস্পষ্টভাবে বলেছি, ওই সময়কালে যাদেরকে আমরা সচরাচর সবসময় টেলিভিশনে পরিচিত মুখগুলো দেখলাম, 5 আগস্টের পরে দুর্ভাগ্যজনক তাদের কাছে আমরা পাই। আরেকটা খেয়াল রাখতে হবে, ঘটনা 2012 সালের, টাস্ক ফোর্সটার আদেশ হচ্ছে 2024 সালের, আমরা এখন প্রতিবেদন দিচ্ছি 2026 সালে। যে কোনো ফৌজদারি অপরাধের প্রথম কথা হচ্ছে ক্রাইম সিন। এখনকার যারা টাস্ক ফোর্সের দায়িত্ব পালন করছেন তারা কিন্তু ঘটনার অব্যবহিত পরে এখানে যাননি। তাদের কিন্তু সেইখানে ক্রাইম সিন সম্পর্কে তারা যখন এই দায়িত্ব পেয়েছেন তখন কিন্তু আর ক্রাইম সিন বলে কোনো সিন নাই। আমি জিজ্ঞাসা করেছি, এমনকি সেই ফ্ল্যাটটাও সম্ভবত অন্য কাউকে ভাড়াও পর্যন্ত দেওয়া হয়েছে, সম্ভবত। হ্যাঁ, যাও, এটা করা হয়েছে, বা তার মানে মালিকানা হস্তান্তর পর্যন্ত হয়ে গেছে। তবু এই টাস্ক ফোর্সের বর্তমান যারা দায়িত্ব আছেন তারা অত্যন্ত আন্তরিকভাবে একটা ডিটেইল প্রতিবেদন আদালতের কাছে দিয়েছে। সেটা হচ্ছে তদন্তর, যেহেতু পূর্ণাঙ্গ হয়নি সেক্ষেত্রে আমি হয়তো আপনাদেরকে কপিটা দিতে পারছি না, তবে মূল যে সমস্যা তারা এই প্রতিবেদনে উল্লেখ করেছেন সেটা হচ্ছে একটা ফৌজদারি অপরাধের তদন্ত করতে গেলে তার একটা চেইন থাকে, একটা ধারাবাহিকতা থাকে। 2012 সালে যে ঘটনা ঘটে গেল, এমন একটা মর্মন্তুদ ঘটনা, যে ঘটনার মধ্যে তো কেউ বলেছিল যে আমাদের 24 ঘন্টার মধ্যে হবে আসামি যে ধরা হবে, সেগুলো হওয়া হয়নি। কিন্তু সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না বর্তমান টাস্ক ফোর্সের সদস্যরা। কারণ ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্ব ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন, কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন, কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্ক ফোর্সের উপরে হচ্ছে না, এবং তারা সে সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। এটা হচ্ছে মূল বাধা। এই বাধাটি আমরা আদালতের কাছে বলেছি, আদালত সেটা শুনেছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনারা আগামী 6 মাস পর্যন্ত এই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আমাদেরকে সময় দিয়েছেন। এটা হলো মূল কথা। কিন্তু আপনি যেটা বলছেন, যে বাধাটার কথা বলছেন, সেটা তো এমন একটা বাধা যেটা 6 মাসে কি আপনি মনে করছেন ওই বাধা নিরসন সম্ভব? না, দেখুন, তদন্তকারী কর্মকর্তা তাদের এইটা একটা বিরাট বড় বাধা। কারণ আপনি প্রথম কথা হচ্ছে ফৌজদারি মামলাতে অপরাধী শনাক্ত করার জন্য অপরাধের জায়গাটা আগে নির্ধারণ করা, অপরাধের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদেরকে নির্ধারণ করা, এবং তদন্তকারী কর্মকর্তারা কিছুটা প্রগ্রেস হয়েছে। কিন্তু আমি বলছি যে চেইন অফ ইনভেস্টিগেশন, একটা তদন্তের যে ধারাবাহিকতায় পরবর্তী একজন ব্যক্তিকে যে এই টাস্ক ফোর্সকে যে আপনি কোনো কারণে যে অভিযুক্ত করবেন, তো টাস্ক ফোর্সের কাছে তো মেটেরিয়াল থাকতে হবে। এই টাস্ক ফোর্সের জন্ম তো 2024 সালে, ঘটনার 12 বছর পরে। এই 12 বছরের মধ্যে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি, আলামত, ঘটনাস্থল, সমস্ত কিছু এরা তো উত্তরাধিকার সূত্রে পায় নাই।
এরা যদি কোনো কারণে ডিউরিং কন্টিনিউয়েশন অফ দ্য ইনভেস্টিগেশন যদি পেতো, তাহলে আপনি তাদেরকে স্ট্রেট হয়ে আমরা বলতে পারতাম যে আপনাদের এখানে ব্যর্থতা এবং ল্যাচেসটা কোথায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই মামলার তদন্তের রেজাল্ট খুবই শূন্য? না, আমি আপনার এই মুহূর্তে মন্তব্য করতে পারছি না। আমি মনে করছি যে তদন্তকারী কর্মকর্তা বর্তমানে যারা টাস্ক ফোর্সের দায়িত্বে আছেন তারা আমাকে যেটা বলেছেন যে ঘটনার সঙ্গে সঙ্গে কার আলামত, ঘটনার সঙ্গে সঙ্গে সম্পৃক্ত এবং তৎকালীন সময়ে এমনকি সিডি, যেগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কোনো মামলার তদন্ত কাজ শেষ করার জন্য, তার কোনো কিছু তাদের অ্যাক্সেস নেই। এরা কি ডকুমেন্টগুলো কি নিয়ে গেছেন, না ডকুমেন্টগুলো গায়েব হয়ে গেছে, না সবচেয়ে বড় কথা এই ডকুমেন্টগুলো কি হয়েছে কিংবা না হয়েছে সেই কথা শোনার জন্য ডকুমেন্টের যারা জিম্মাদার পাহারাদার ছিলেন সেই সময়, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, তাদের কাছে তাদেরকে অ্যাক্সেস করতে হবে। তারা তো সেই অ্যাক্সেসটাই করতে পারছেন না। আচ্ছা, টিভি থেকে গেল আপনার র্যাবে, তারপর টাস্ক ফোর্স, এখন ধারাবাহিকতা না থাকলে তারা যদি না পায় তাহলে এর অগ্রগতিটা হবে কিভাবে? যদি না যেতে পারে না, সেরকম একটা ডিফিকাল্টির কথা তো তদন্তকারী কর্মকর্তা বারবার বলছেন যে ঘটনা 2012 সালে সে সময় একটা সরকার ছিল, সে সরকার পরিবর্তন হয়েছে। এই সরকার, এই আদেশটি, টাস্কফোর্স গঠনের আদেশটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা সেপ্টেম্বর 2024-এর পরেও তারা ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সময় কিন্তু এই টাস্কফোর্স কিন্তু কাজ করেছে। তারাও তো কোনো সন্তোষজনকভাবে অগ্রগতি তারা আদালতে দিতে পারে নাই, এবং তাদের সেই ক্ষেত্রে যে সমস্যা তারা বলেছেন এখনো পর্যন্ত একই সমস্যায় তারা ভুগছেন। তারা নিরন্তর চেষ্টা করছেন যে ওই সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা শুরুতেই তদন্তকারী কর্মকর্তা, তদন্ত সংস্থার সঙ্গে দায়িত্বে ছিলেন, রাজনৈতিক ব্যক্তি ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে অ্যাক্সেস করার জন্য তারা সেটা পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছেন। তবে টাস্কফোর্স আমাকে জানিয়েছেন ইতিমধ্যেই আমাদের বেশ কয়েকজন সাংবাদিক, তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছেন, সেটা আমাকে তারা জানিয়েছেন। আচ্ছা, একটা বিষয় এটা যে একজন রিড করেছিলেন, অভিযোগ আছে যে তিনি রিড করে এই মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। উল্টো সেই রিডকারীর বিষয়ে তখন র্যাব যেন এটা তদন্ত শেষ করতে না পারে, তৎকালীন সরকারের সাথে এই কোনটা অভিযোগ তাদের পরিবারের পক্ষ থেকে আছে, এটি কিন্তু আপনি কিভাবে খণ্ডাবেন? না, আমি এই সমস্ত দেখেন, আমি আদালতে সংশ্লিষ্ট বিষয় ডকুমেন্ট ছাড়া এর বাইরে কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছি না এবং আমি সেটা বলবো না। মাননীয় অ্যাটর্নি জেনারেল, একটি বিষয় জানার যে আমরা দেখেছি আমাদের দেশেই বহুল আলোচিত সগীরা মোর্শেদ হত্যা মামলা সহ যুগ পেরোনো কয়েকটি মামলায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ক্লুলেস মামলায় পরে তদন্ত করে এবং সেগুলো বিচারের মুখোমুখি করেছেন, এবং ক্রিমিনোলজি বলে যে কোনো হত্যাকাণ্ডেরই কোনো না কোনো ক্লু থাকে, সেটি দশকের পর দশক হলেও বিচার সম্ভব। আপনি কি আশা করেন? দেখুন, আপনারা অতি সম্প্রতি তো আরেকটি হত্যা মামলার একজন আসামি গ্রেপ্তার হয়েছেন, খুব বাংলাদেশে আলোচিত ঘটনা। তো ফৌজদারি মামলাতে যখন, আরেকটা কথা বলে রাখি, ফৌজদারি আইন সম্পর্কে যারা জানেন তারা জানবেন, কোনো একটা মামলা যদি চূড়ান্ত প্রতিবেদন দেওয়াটাই কিন্তু আসামি বা মামলার শেষ না। এই চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরেও যদি কখনো ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত সংশ্লিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়, তদন্তকারী কর্মকর্তা কিন্তু পরবর্তীতে সেটার ব্যাপারেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দিতে পারেন, তাকে বিচারের মুখোমুখি করতে পারেন। এটা আমাদের ফৌজদারি কার্যবিধির সুস্পষ্ট বিধান। সুতরাং ফৌজদারি কোনো একটা মামলা সময় শুধুমাত্র পার হয়ে গেছে এই কারণে ধামাচাপা দেওয়া কিংবা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। সাক্ষ্য প্রমাণ যখনই আসবে তখনই সেই মামলাটি পুনরুজ্জীবিত করে অপরাধীদেরকে শাস্তির মুখোমুখি করার বিধান আমাদের প্রচলিত আইনেই আছে। দেখুন, আমি তো মনে করি বর্তমান যে সরকার, এই সরকার তো আইন শৃঙ্খলা রক্ষাকারী, দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আর সরকার তো একটা ধারাবাহিকতা মাত্র, এটাও মনে রাখতে হবে। এইটাই কিন্তু বাংলাদেশের প্রথম সরকার না। মনে রাখতে হবে যে ঘটনাটি যখন ঘটেছিল তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এবং এই টাস্কফোর্স সম্পর্কিত যে আদেশটি যখন হয়েছে তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ছিলেন। এই সময়কালের মধ্যেও কিন্তু তারা কিন্তু যে ধরনের অগ্রগতি যেটা করতে পারেননি। সুতরাং এখন এই সরকার তো, আমি মনে করি এই সরকারের যতটুকু পর্যন্ত তাদের কার্যক্রম থেকে লক্ষ্য করেছি, তারা তো প্রত্যেকটা মামলার ব্যাপারে এবং প্রত্যেকটা ঘটনার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস, এবং তারা সেগুলো আমলে নেন, এবং তারা সরকার এই সমস্ত বিষয়গুলো আমলে নেন এবং আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন বলে আমরা দেখতে পাচ্ছি। আপনি বললেন তিনটা সরকারের ধারাবাহিকতা, তাহলে কি এখন আমরা এসে এতটুকু অ্যাজিউম করতে পারি নো ওয়ান কিলস সাগর? না, সেটা আপনাকে এখন এজিউম করার দরকার নেই, যেহেতু বিষয়টা তদন্তাধীন এবং তদন্ত কর্মকর্তার পুরা বিষয়টি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার মনে হয় না যে অগ্রিম কোনো কথা বলার সুযোগ আছে। আমরা আপনাদেরকে এই বিষয়ে কথা বলছি ফৌজদারি মামলার তদন্ত পর্যায়ে।
আপনি জানেন শুধুমাত্র হাইকোর্টে প্রকাশ্য আদালতে একটি রিট পিটিশন দায়ের হয়েছে। রিট পিটিশনের মধ্যে একটা আদেশ হয়েছে, যে আদেশের পরিপ্রেক্ষিতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের অগ্রগতি দেওয়ার জন্য আদালত বলেছে এর একটা নিউজ ভ্যালু আছে। মানুষ জানতে চায় যেরকম মর্মান্তিক ঘটনার বিচার এবং অভিযুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে কিনা। আমি তো মনে করি এই সরকার তো অবশ্যই চাই যে ধরনের একটা মর্মস্পর্শী, এ ধরনের একটা মর্মান্তিক একটা সাংবাদিক দম্পতি তাদের নিজ বাসায় খুনের শিকার হলেন, তার তবে একথাও সত্যি যে কোনো কারণে আমরা যখন যে কোনো বিষয় বলি তখন যেন আবার না ভুলে যায় যে আমরা শুধুমাত্র বাইরের সস্তা কথাবার্তা প্রভাবিত হয়েও যেন কোনো কারণে কোনো তদন্ত রিপোর্ট দিয়ে কোন নিরপরাধ ব্যক্তিকেও যেন কোনো কারণে অন্যায় মুখোমুখি না করি, সেটাও কিন্তু আমার রাষ্ট্রের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য মনে করি। ঘটনা যতই স্পর্শকাতর হোক না কেন, ঘটনা যতই সেন্সিটিভ হোক না কেন, আপনি বলতেন যে সরকার আন্তরিক। আমি অবশ্যই মনে করি, কারণ সরকার তো একটা প্রচলিত আমাদের যে বিচারিক এবং তদন্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তো এই সরকার তো থামে রাখেনি, কিংবা এই টাস্কফোর্স যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত হয়েছে, এই টাস্কফোর্সের কার্যক্রম তো কোনো ব্যাহত হয়নি, কিংবা এই টাস্কফোর্সের কোনো কার্যক্রমে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হয়নি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত টাস্কফোর্সের প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই একই টাস্কফোর্স কাজ করছে। আচ্ছা, কালকে নারায়ণগঞ্জে 7 খুনের 12 বছর মামলাটি আপিল বিভাগে ঝুলে আছে প্রায় 9 বছর। এই মামলাটি নিয়ে আমরা মানে কবে নাগাদ আপিল বিভাগে এটা শুনানি হবে, সবশেষ কি আপডেট আছে আপনাদের? কালাবার দাও। নারায়ণগঞ্জের 7 খুনের যে ঘটনা, এটাও আমি একটা কালো অধ্যায়, কালো যুগের ঘটনা আমরা সবাই জানি। দুর্ভাগ্যজনকভাবে পরবর্তী তদন্তে এসেছে যে এই ঘটনায় 7 জন নিরপরাধ ব্যক্তি, তাদের প্রাণ চলে গেছে। তার মধ্যে একজন আমাদের বিজ্ঞ আইনজীবী বন্ধু, নারায়ণগঞ্জ বারের অ্যাডভোকেট চন্দন। এই মামলাটির ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, 27 এপ্রিল 2014 তারিখের ঘটনা। এই মামলায় নিম্ন আদালতে রায় ঘোষিত হয়েছিল 16 জানুয়ারি 2017, যে ক্ষেত্রে 26 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছিল। হাইকোর্টে যখন এটি রেফারেন্স আকারে এবং আপিল আকারে শুনানি হয়, তখন হাইকোর্ট বিভাগ 15 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন এবং 11 জনের মৃত্যুদণ্ডের আদেশটাকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। এবং এই জাজমেন্টটি হাইকোর্ট প্রচার করে এটা না, হ্যাঁ কত ও আচ্ছা, নিম্ন আদালত রায় দিয়েছিল 16/1/2017 তারিখে। হাইকোর্টের জাজমেন্টটা হয়েছিল 20 নভেম্বর 2018 তারিখে। আপনারা জানেন যে কোনো হাইকোর্ট কখনো কারো মৃত্যুদণ্ড দিলে কিংবা কনফার্ম করলে আমাদের সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী অটোমেটিক্যালি আপিল করতে পারে। তো আমাদের তথ্য মতে 2019 সালে যারা দণ্ডিত ব্যক্তি, তাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে, সম্ভবত একাধিক। আমাদের রেকর্ড পর্যালোচনায় দেখা যায় 27 অক্টোবর 2025 তারিখে এই মামলায় আসামি পক্ষ অর্থাৎ আপিলকারী পক্ষ তাদেরকে কনসাইজ স্টেটমেন্ট, আমরা সারসংক্ষেপ আপনারা লিখতে পারেন, কনসাইজ স্টেটমেন্ট জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। এবং এই মামলাটি সর্বশেষ 19/11/2025 তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কার্যতালিকায় এসেছিল। এই মামলা সম্পর্কে এইটুকু হচ্ছে আমার কাছে তথ্য। আবেদন করবেন কিনা আপনারা? দেখুন, এখানে প্রথম কথা হচ্ছে যে এই মামলায় আপিল কিন্তু সরকারের পক্ষ থেকে করা হয়নি, আপিল করেছেন দণ্ডিত ব্যক্তিরা। এবং তবে হ্যাঁ, আমরাও মনে করি যে এরকম একটি মর্মস্পর্শী, আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে 7 জনের অকাল প্রাণ ঝরে গেছে। তো আমার তো মনে হয় এবং আমরা মনে করি যে প্রক্রিয়াতে শুরু হয়েছে, এই প্রক্রিয়াটা হচ্ছে যে তাদেরকে সংক্ষেপ জমা দিতে বলা হয়েছে,
এরপরেই কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু আমাদের দায়িত্ব আসবে। তো আমরা আমাদের দায়িত্বটুকু যত দ্রুত সম্ভব পালন করব সেটুকু আমি আপনাকে বলি। তবে এটাও মনে রাখতে হবে, এটা কিন্তু বিধিবদ্ধ একটি ব্যবস্থা। অর্থাৎ কোনো আপিল দায়ের হলে আপিলকারী পক্ষকে সারসংক্ষেপ জমা দেওয়াটা, এটা কিন্তু একটা আদালতের বিচারিক এবং বিধিবদ্ধ ব্যবস্থা। ওনারা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পরে দায়িত্ব আসবে, তখন আমরা জমা দিব। সেটা আমরা দ্রুততম সময় করতে পারবো, সে ব্যাপারে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে আমরা পারি। বলতে পারি শুনানি দ্রুত করতে চায় রাষ্ট্রপক্ষ, এটা বলতে পারি। আমরা তো বাংলাদেশের যে কোনো মামলা, যে কোনো ঘটনার দ্রুত নিষ্পত্তি চাই, এবং এবং এটাও যেমন চাই, যেমন চাই, যেমন দোষী ব্যক্তিরা যেমন সাজা পাবে সেটা যেমন চাই, নিরপরাধ ব্যক্তিরা যেন কোনো অন্যায় শিকার না হয় সেটাও আমরা চাই। সুতরাং আমাদের চাওয়াটা অত্যন্ত স্পষ্ট যে যিনি নিহত কিংবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার পরিবার যেন সুবিচার, ন্যায় বিচার পান, যিনি অভিযুক্ত দণ্ডিত ব্যক্তি তিনি যেন সুবিচার পান, এবং রাষ্ট্রের দায়িত্বই সুবিচার সুনিশ্চিত করা, এবং রাষ্ট্র সে কাজটি সুচারুভাবে করবে বলে আমি মনে করি। মানে এই মামলাটা নর্মাল গতিতেই যাবে নাকি? দেখুন, আপনি তো প্রশ্নের মধ্যে যদি আমাকে যদি একটা মন্তব্য করতে বলেন, আমার মনে হয় যে সেই সব ক্ষেত্রে আমার মন্তব্য আপনি আশা করতে পারবেন না। আপনারা আমাকে তথ্য জেনেছেন, আমি আপনাকে তথ্য উপহার দিয়েছি, এবং যে তথ্য আমাদের কাছে সেটা দিয়েছি। আমরা যে কোনো কাজের মধ্যে, যে কোনো কথার মধ্যে অগ্রিম মন্তব্য করে মানুষের মধ্যে যেমন আশাও জাগিয়ে তোলার সস্তা কাজটি করতে চাই না, তেমনি মানুষকে হতাশও করতে চাই না। আমাদের দায়িত্ব হচ্ছে, আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমার কি তথ্য আছে, আমি সে তথ্য আপনাদের সামনে সরবরাহ করেছি। মাননীয় অ্যাটর্নি জেনারেল, দেখলাম যে অনলাইন কোর্টের বিরুদ্ধে একটা আন্দোলন চলতেছে, সেখানে দুইটা চেম্বার জাজ এখানে অনলাইন থেকে সরে আসছে, বাকিগুলো কি অনলাইন থেকে সরে আসবে বলে মনে করতেছেন? দেখুন, আমি এ ব্যাপারে আগের দিনও মন্তব্য করেছি, এ ব্যাপারে আমি আজকে আর কোনো মন্তব্য করব না। অনলাইনে একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির ছেলে, যেহেতু যদিও বিষয়টা আপনার না, কিন্তু তারপরও রাষ্ট্রের প্রধান কর্মকর্তা হিসেবে আপনার কাছে আমার জানা আছে যে একজন বিচারপতি আলী রেজা, তার ছেলে স্কুলে কি ঘটনা ঘটিয়েছেন শিক্ষকের সাথে, সেই শিক্ষককে বাসায় ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে পা ধরে মাপ চাইতে বাধ্য করা হয়েছে, হেডমাস্টার সহ। এই ঘটনাতে ওয়েস্ট নিউফ্লাওয়ার স্কুলের সামনে গত দুদিন ধরে টানা আন্দোলন হচ্ছে। বিষয়টি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আপনি কিভাবে দেখেন? কারণ এটা তো লজ্জাজনক ঘটনা, কারণ যদি এই ঘটনা হয় তাহলে বাংলাদেশের বিচার যারা আছেন তাদের প্রতি মানুষের রেসপেক্ট আরো কমে যাবে। দেখেন, যে কোনো একটা ঘটনা ঘটলেই পুরো বিষয়টা সম্পর্কে আমি যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ ব্যাপারে আমি মন্তব্য করতে রাজি না। আপনি যেটা বলছেন সেটা হয়তো আপনার যে তথ্য সে অনুযায়ী, এর উল্টোটাও তো থাকতে পারে। সুতরাং কোনো একটা ঘটনার পূর্ণাঙ্গ পিকচার না জেনে সে বিষয়ে মন্তব্য করাটা আমার সমীচীন নয়, এবং আমি মনে করি সে ব্যাপারে আমার